ফুল ঘুমিয়ে পড়লি? আম্মুর শব্দ শুনে আমি শোয়া থেকে বসে পড়লাম। না আম্মু, ঘুমাইনি, বসো না, আমি একা একা শুয়ে আছি। হ্যাঁ, ঝুমুও শাওয়ার নিচ্ছে আর ইতি ওর বান্ধবীদের সাথে শপিংয়ে গেল। জানি আম্মু, আপু আমাকে বলেছিল সকালে মায়ের বাসায় যেতে ইচ্ছা করছে। আম্মু, তোমার ছেলেকে একটু ম্যানেজ করো না, আমাকে 2 দিন থাকার পারমিশন দিতে বলো। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বলবো। ছেলেটা পাগল তো, ওই দিন দেখলি না কেমন করে গর্জন দিল? বাড়িতে যাবি বলেছিলি তাই। আমাকে কিছু বলার সুযোগ কই দিল সে? ধুমধাম করে নিজের বক্তব্য দিয়ে চলে গেল। তোমার ছেলেটা এমন কেন বলো তো? অন্য মেয়েরা দেখো বিয়ের পরের দিনই বাবার বাসায় গিয়ে কিছুদিন থেকে আসে, আর আমি প্রায় অনেক দিন হলো বিয়ে হয়েছে, কিন্তু এখনও এক রাত থাকতে পারিনি বাবার বাসায়। আচ্ছা টেনশন করিস না, আমি বুঝিয়ে বলবো সাদিকে। এখন শুয়ে থাক কিছুক্ষণ, লাঞ্চ একটু পরে সার্ভ করব, ততক্ষণ শুয়ে থাক। তুমি কই যাবে এখন? তুমিও আমার পাশে শুয়ে থাকো। কোনো কাজ নেই আমার এখন। আচ্ছা ঠিক আছে, আমরা মামে শুয়ে থাকি। আম্মু আর আমি শুয়ে পড়লাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, নানা গল্প শোনাচ্ছে। আমাদের কথার মাঝে ঝুমু এসে আমার ওপর পাশে শুয়ে পড়লো। আমরা 3জন শুয়ে রাজ্যের আলাপ করতে লাগলাম। খালা, খালু আসছে আপনার খোঁজে। আশা খালার কথা শুনে আম্মু বলল, ওমা কটা বাজলো? এত জলদি তোর খালু তো আসে না। 2:30 বাজে খালা। এত দেরি হয়ে গেল কবে? আচ্ছা তা তুই গিয়ে প্লেট বাটি ধুয়ে নে, আমি আসছি। আচ্ছা। আশা খালা চলে যেতেই আম্মু আমাদের বললেন, অনেক হয়েছে রেস্ট, এবার ওর দেখি। খাবার খেয়ে 2 বোন ঘুমিয়ে পড়বি। হ্যাঁ আসছি মা। আম্মু চলে গেল নিচে, আর আমি উঠে শাড়ি ঠিক করে নিলাম। চুল এখনো ভিজে আছে, চুলের ওপর হালকা চিরুনি চালিয়ে নিলাম। এরপর ঝুমু আর আমি মিলে নিচে ডাইনিংয়ের দিকে চললাম। ডাইনিংয়ে গিয়ে আম্মুকে চেয়ারে বসিয়ে আমি নিজেই সবার জন্য সার্ভ করে দিলাম খাবার। এরপর আমি বসে পড়লাম ঝুমুর পাশে। ইতি কোথায়? সাদীপের মা? ও শপিংয়ে গিয়েছে, ওইখান থেকে পার্লারে যাবে। লাঞ্চ রেস্টুরেন্ট থেকে সেরে নিবে বলল। ও আচ্ছা, সাদি আসবে না? ফুলমা, সাদি কখন আসবে? খালু, উনি তো বললো মিটিংয়ে আছেন, কবে আসবে সেটা বলেনি। তাই বলো, আমি কল দিয়েছিলাম, রিসিভ করেনি, এখনো মনে হয় মিটিংয়ে। এইভাবে হালকা টুকটাক কথা বলে সবাই লাঞ্চ পর্ব শেষ করলাম। সব কিছু গুছিয়ে আমি আর ঝুমু উপরে ঝুমুদের রুমে চলে গেলাম, কারণ এখন আমি একা রুমে বসে কি করব? একা রুমে ঘুমানো সম্ভব না আমার পক্ষে। এখন একা থাকতে পারলেও সন্ধ্যার সময় আমি একা জীবনেও থাকতে পারবো না রুমে। তাই ঝুমুর সাথে ওর রুমেই গেলাম। সাদীপকে কল দিতে গিয়েও কল দিইনি, কারণ উনি ফ্রি হলে নিজে থেকেই কল দিতেন। তাছাড়া খালু বললেন উনি কল করেছিলেন, কিন্তু সাদীপ কল রিসিভ করেনি, তার মানে উনি এখনও ব্যস্ত আছেন। ঝুমু আর আমি শুয়ে শুয়ে আমার আর সাদীপের বিয়ের অনুষ্ঠান দেখছি ল্যাপটপে। বেশ কিছুক্ষণ পরে দরজায় নক পড়ল। কে? আপা, আমি আশা। বড় ভাইজান আসছে, ভাবিরে যাইতে কইছে রুমে। আচ্ছা শুনছি, আপনি কি খাবার গরম করুন। আচ্ছা ভাবি। আমি বলে উঠলাম। আমি রুমে যাওয়ার জন্য উঠে বসলাম, চুলে হালকা করে খোপা করে নিলাম। ঝুমু চোখ টিপ দিয়ে আমাকে বলল, যান যান ভাবি, ভাইয়াকে আদর করার টাইম চলে এসেছে। আমি ঝুমুর গায়ে একটা চড় দিলাম। ফাজিল, মুখে কোনো শরম নেই, যেমন ভাই তেমন বোন। ঝুমু শোয়া অবস্থায় হেসে উঠল। অফকোর্স আমি আমার ভাইয়ের মতো হব। যাও যাও, আমার ভাইয়াটা অপেক্ষা করছে তো তোমার জন্য। তোকে আমি পরে এসে মার লাগাবো। শাড়ি ঠিক করে আমি রুমের দিকে এগোলাম। রুমে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। এই লোক আগে কত গোছানো ছিল, আর এখন বেডের উপর ওনার পাজামা, পাঞ্জাবি, কোটি, গেঞ্জি সব ফেলে রেখেছেন। আশ্চর্য, ক্লোথ হ্যাঙ্গার কি চোখে পড়ে না নাকি? ওনার কাপড়গুলো হ্যাঙ্গারে সাথে রেখে দিলাম। বেডের চাদর ঠিক করে ওনার মোবাইল চার্জে লাগিয়ে দিলাম। ওয়াশরুমের দরজার শব্দ হতে সেদিকে ফিরলাম। সাদীপ কোমরে তোয়াল পেঁচিয়ে অন্য তোয়াল দিয়ে মাথা মুছে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এই, আপনি কি বাচ্চা নাকি? এইভাবে ওয়াশরুম থেকে কে বের হয়? কতবার বলছি আমি এভাবে বের হবেন না, অন্য কেউ চলে আসলো রুমে। আর নিজের কাপড়গুলো একটু ঠিক করে রাখলে কি হয়? আর যদি কাপড় রেখেছেন বেডে, দেখবেন কি করি আপনাকে।
সাদীপ আমার কাছে এসে তাওয়াল দিয়ে মাথা মুছে সেটা বেড়ে রেখে আমার কোমর জড়িয়ে ধরলেন। ওনার গায়ে লাগানো বিন্দু বিন্দু পানি আমার শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। আগে তো বউ ছিল না, তাই বেশ গোছালো ছিলাম, কিন্তু এখন বউ আছে। আমি যতবার অগোছালো হব, আমার বউ তত আমাকে গুছিয়ে দেবে। ওনার ঠান্ডা হাত আমার কোমরে রাখতেই আমি কেঁপে উঠলাম। শুধু স্পর্শ করলে একটা কথা ছিল, কিন্তু না, উনি এত ভালো মানুষ না। হালকা করে একটা খামচি দিল কোমরে। আমি রাগে চোখে ওনার দিকে তাকাতেই উনি আমার দিকে ঝুঁকে আমার কপালে ওনার ঠোঁট ছোঁয়ালেন। আমি ওনার বুকে ধাক্কা দিতেই সাদীপ আমার হাত ধরে ফেললেন। উনি আমার গালে চুমু দিয়ে আমার ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দিলেন। এভাবে আচমকা আক্রমণে আমি পুরাই অবাক হয়ে আছি। ওনার বাহুতে জোরে খামচি দিলাম, কিন্তু না, ওনার কোনো হেলদোল নেই। ইচ্ছে মতো আমাকে চুমু দিয়ে এবার আমায় ছাড়লেন উনি। আমি ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর উনি ট্রাউজার পরতে লাগলেন। যতবার আদর দিতে বাধা দিবি, ততবার এইভাবে অত্যাচারিত হবে। আমি তো ওনার সাথে শক্তি দিয়ে পারবো না, তাই আমি ওনাকে বলে উঠলাম, আদর খাবেন শুধু নাকি ভাতও খাবেন? আশা খালাকে কি মানা করে দেব খাবার গরম করতে? উনি টি শার্ট গায়ে দিয়ে বললেন, তোমার ইচ্ছা, তুই ভাত দিলে খাবো, না হলে খাবো না, কিন্তু আদর আমি করব, সেটা তোর ইচ্ছে হোক বা না হোক। আপনি এত পচা কেন? কি জানি, তোকে দেখলে আমার কন্ট্রোল হয় না, তাই আদর করি বেশি বেশি। চুপ করুন, আমি খাবার এনে দিচ্ছি। না, নিচে চল, কষ্ট করে আনা লাগবে না উপরে। আমি নিচে নামছি আর আমার পিছনে উনি মোবাইলে কথা বলে আসছেন। উনি খাবার শেষ করতেই আমাকে কিছু করতে হলো না, আশা খালা সব ঠিক করবেন। তাই ওনার পিছু পিছু আমিও রুমে চলে এলাম। আমি বেডে শুতেই উনি আমার বুকের উপর এসে শুয়ে পড়লেন। ফোনে কথা বলছেন উনি, এক হাতে মোবাইল ধরেছেন আর এক হাত দিয়ে আমার মুখ গলা ছুঁয়ে দিচ্ছেন। ওনার এই স্পর্শগুলো আমার বেশ ভালো লাগে। আমি আলতো করে ওনার মাথায় চুমু দিলাম। ওনার ফোনে কথা বলা শেষ হতেই শুরু করে দিলেন ওনার সেই রোমান্টিক টর্চার। আমার বুকের উপর ঘুমিয়ে পড়েছেন সাদীপ। আমাকে ইচ্ছা মতন জ্বালিয়ে নিজে এখন শান্তিতে ঘুমাচ্ছে। অবশ্য একটু পর আবার চলে যাবেন উনি অফিসে, আবার আসবেন সেই রাতের 11টার পর। ওনার ঘন ঘন নিঃশ্বাসে আমার বুকে পড়তেই এক অজানা ভালো লাগা কাজ করছে। সাদীপকে আমার লাইফে দেওয়ার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এইসব ভেবেই সাদীপের কপালে অনেকগুলো চুমু দিলাম আমি, আর মনে মনে বললাম, আই লাভ ইউ মাই লম্বু। এই পর্যন্ত 6 বার কল দিলাম সাদীপকে, কিন্তু না, ওনার কোনো খবর নেই। কিছুক্ষণ আগে ফোন এলো মায়ের প্রচণ্ড জ্বর। ভাবি ফোন করে ওই বাসায় যেতে বলল। এমন কথা শুনে আমার পুরো দুনিয়া ঘুরে গেল। হঠাৎ মায়ের কি হলো কিছুই বুঝলাম না। 7-5 না ভেবে আমি কথাটা শোনা মাত্রই আম্মুকে জানালাম ব্যাপারটা। মায়ের জ্বর শোনা মাত্রই আম্মু আমাকে রুমে পাঠিয়ে দিল রেডি হতে। রেডি হয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো। সাদীপকে কল দিয়ে চলেছি, কিন্তু না, বান্দা ফোন ধরে না, নিশ্চয় মিটিং নিয়ে ব্যস্ত। এসব কথা ভাবার মাঝেই আম্মু এলো রুমে। ফুল চল। আম্মু আপনার ছেলে কল রিসিভ করেনি, ওনাকে না জানিয়ে গেলে যদি বকা দেয়। আরে বাদ দে, পরে ফোন করে জানিয়ে দেওয়া যাবে। আমি আর আম্মু তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাসা থেকে। যাওয়ার সময় আম্মু আশা খালাকে বলে গেল আমরা ওই বাসায় যাচ্ছি। ইতিয়া আপু আর ঝুমু শপিংয়ে গিয়েছে। ওদের কল দিয়েছিলাম, কিন্তু ওরাও কল রিসিভ করেনি। কী হলো সবার আজ আল্লাহ জানে। বাসায় পৌঁছিয়ে মায়ের সঙ্গে দেখা করে রুমে গিয়ে আবায়া হিজাব খুলে আবারও নিচে নেমে এলাম। ডক্টর এসেছিল আমি আসার একটু আগে। সিরিয়াস কিছু না, এইটা মূলত ভাইরাস জ্বর। খালামণি আমি ভাবি একসাথে রুমে বসে আছি মায়ের পাশে, আর আমার কোলে আফরা বাবু। বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, এখন দেখলে হাত নাড়িয়ে খেলে বাবুটা। কোণে নিলে মারি দেখিয়ে হাসে। মা এখন মেডিসিন নিয়ে ঘুমিয়ে আছে। খালামণি ভাবি ডাইনিংয়ের দিকে গেল, আর আমি বাবুকে নিয়ে মায়ের পাশে বসে আছি। একটু করে মায়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। মিটিং শেষে মোবাইলে শেফার এতগুলো কল দেখে বেশ ভয় পেল সাদীপ। দ্রুত সে কল ব্যাক করলে ওই পাশ থেকে কেউ কল রিসিভ করেনি। 4-5 বার কল দেওয়ার পরও যখন তার বউ কল ধরেনি, সাদীপ দ্রুত গাড়ি নিয়ে বের হলো অফিস থেকে। তার মায়ের নাম্বার ট্রাই করলো। শেষ পর্যন্ত সাদীপ ইতিদের কল দিল। অনেকক্ষণ পর ইতি কল রিসিভ করলো। হ্যাঁ ভাই বলো। মোবাইল কই রাখিস? কল দিয়েছি দেখিস নে? ভাই আমরা তো শপিং এসেছি, তাই কল দেখিনি। শেফার সাথে কথা হয়েছে, ওর মোবাইলে কল দিয়েছে, কিন্তু রিসিভ করছে না কাল। না মা, রিসিভ করছে না শেফা। কি হলো কিছু তো বুঝলাম না।
আমাকেও কল দিয়েছিলে, ব্যাক করলাম কল কিন্তু কেউ ধরেনি। ওকে, আমি দেখছি ব্যাপারটা। মেসেজটাই খারাপ করে দিল। ইতি কিছু বলার আগেই সাদিফ কল কেটে দিল। তার বাবাকে ফোন করেছিল সে, কিন্তু তার বাবা বাহিরের ঘরে নেই। সাদিফের মেজাজ সপ্তম আসমানে উঠে গিয়েছে। সে এখন শেফাকে হাতের কাছে পেলে কি করবে সে নিজেও জানে না। 1 ঘন্টার পর সে 40 মিনিটে ড্রাইভ করে বাসায় চলে এলো। দ্রুত বাসায় প্রবেশ করতে এসে আশার মুখোমুখি হলো। ফুল বলে চিৎকার করে ডেকে উঠতেই আশা বলল, বড় ভাইজান, ভাবি আর খালা ভাবির বাসায় গেছে। সাদিফ এই কথা শুনে আরও রেগে গেল। কখন গিয়েছে? সেই সন্ধ্যাবেলা কিল্লাই গেছে, কিছু কয় যায় নাই তো, শুধু কইছে ওই বাসায় যাইতেছে। সাদিফ কিছু না বলে বেরিয়ে পড়ল শেফার বাসার উদ্দেশ্যে। রাগে তার শরীর টকবক করছে। তার রাগ শেফার কল রিসিভ না করা। শেফা এত দায়িত্ব জ্ঞানহীন, এটা ভাবতেই সাদিফের কপালের রগ ফুলে উঠল। শেফার বাসায় গিয়ে সে ড্রয়িং রুমে তার মা আর ভাবিকে দেখতে পেল। আরে সাদি, তুই বাসায় যাসনি? শিপা তোকে কত ফোন করেছে, কিন্তু তুই রিসিভ করিসনি কেন? আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম। তোমাকে আর তোমার বোনের মেয়েকে আমি এত কল দিয়েছি, কিন্তু কি একটা ফোন রিসিভ করোনি তোমরা? সাদিফের মা তার পার্স খুলে মোবাইল চেক করতে লাগলো। আরে বাবা, আমি তো মোবাইল ফেলে এসেছি রুমে। অনেক তাড়াহুড়ো করে এসেছি, তাই মোবাইলের কথা আর খেয়াল ছিল না। হ্যাঁ, গ্রেট, বেশ ভালো করেছ। তো তোমার আদরের বোনের মেয়ে কোথায়? আছে তোর খালামণির রুমে। তোর খালামণির সাদিফ তার মায়ের সম্পূর্ণ কথা না শুনে হন হন করে রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে সাদিফ তার বউকে দেখতে পেল। শেফা তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর শেফার কোলে ছোট্ট আফরা। মোবাইল কই রাখিস? হাতের পর কল দিয়ে পাওয়া যায় না কেন? হঠাৎ এমন রাগে কণ্ঠ শুনে শেফার মন কেঁপে উঠল। মাথা উঁচু করতে সে সাদীপকে দেখতে পেল। সাদীপের চোখ জোড়া প্রচণ্ড লাল দেখাচ্ছে, কিন্তু সাদীপ হঠাৎ এত রেগে থাকার কারণ কি তা শেফার অজানা। ওনার হঠাৎ এমন অজানা রাগ দেখে আমি বলে উঠলাম, আমার রেগে থাকার কথা, আপনি কেন রাগ দেখাচ্ছেন? আর আস্তে কথা বলুন, মা অসুস্থ। সাদীপ আমার কোলের থেকে বাবুকে নিয়ে নিল। এরপর আমার হাত চেপে ধরে আমার রুমে নিয়ে গেল। উনি আমার গাল চেপে ধরে বলে উঠলেন, খালামণি অসুস্থ, সেটাকে আমাকে একটা মেসেজ দিয়ে বলা যেত না? ফোন রিসিভ করছিলে না? ফোন রিসিভ করছিলে না, তার উপর তোমার এতগুলো কল দেখে আমার মনে হচ্ছিল খুব খারাপ কিছু হয়েছে, যার কারণে তুমি কল রিসিভ করছিলে না। মায়ের এমন অসুস্থতার কথা শুনে আমার খুব নার্ভাস লাগছিল। আপনি কল রিসিভ করেননি, তাই বাসায় আসার টাইম মোবাইল পার্সের মধ্যে রেখেছিলাম। আমি তো পার্স আমার রুমে রেখেই মায়ের কাছে গিয়েছি, যার কারণে রিংটোন শুনিনি, তাই সরি। তুই জানিস আমি কত টেন্স ছিলাম? তোর কি উচিত হয়নি মোবাইলটা তোর পাশে রাখা? এমন কাজ যেন দ্বিতীয়বার আর কখনো না হয়। আমি খুব টেনশন ছিলাম জান। কথাগুলো বলেই সাদীপ ভাই আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিলেন। আমি কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছি ওনার বুকের মাঝে। এই, হুম, রাগ করেছ? আচ্ছা, আমি সরি জান। আমি কিছুদিন বাসায় থাকবো, প্লিজ না করবেন না। নো, নট পসিবল। ডিনার করে চলে যেতে হবে। প্লিজ, মা অসুস্থ, আমার মাকে ফেলে ওই বাসায় যেতে একটু ইচ্ছা করছে না। প্লিজ সাদি, 2 দিন থাকবো, জাস্ট 2 দিন। আমার কথায় উনি আমার শাড়ির ভিতরে হাত ঢুকিয়ে পেটে জোরে খামচে দিলেন। ওকে ফাইন, 2 দিন থাক, কিন্তু আমাদের বাসায় যখন যাবি তখন 2 দিন রুমে আটকে থাকবে। 3 রাত রোমান্স চলবে, রুম থেকে বেরিয়ে হতে দেবো না। না, চয়েস ইজ ইয়োর্স, চাইলেও পারবি না রুম থেকে বের হতে। খামচির ব্যথা আর ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এলো। আপনি এমন পাথর কেন? জাস্ট 2 দিন থাকলে কি এমন হবে? আমার কান্না মাখা কণ্ঠ শুনে উনি আমার গাল ধরে আবার বললেন, সাদনান সাদিফ এক কথার মানুষ, সে একটা কথা বারবার রিপিট করে না। আমি কিছু বলতে গেলে উনি আমার ঠোঁট আলতো করে কামড় দিয়ে বাবুকে কোলে নিয়ে চলে গেলেন রুম থেকে। একদম মেজাজ খারাপ হয়ে গেল। অসহ্যকর লোক একটা। একদিন বউ ছাড়া থাকা যাবে না, ঠং দেখে বাঁচি না, ফালতু লোক কোথাকার। মুখে হালকা পানি ছিটিয়ে দিয়ে আমি মায়ের কাছে চলে গেলাম। ওই রুমে গিয়ে দেখি সাদি মায়ের সাথে বসে কথা বলছে। সাথে আছেন আম্মু, ভাবি। আপনারা এখন ভাবির কোলে কি শান্তভাবে আস্তে করে কথা বলছেন সাদীপ মায়ের সাথে, আর আমাকে কামড় খামচে দিয়ে ছাড়া কথাই বলেন না। মা, আমি আজ তোমার সাথে থাকবো, ওনাকে বলো আমাকে যেন আজ এখানেই থাকার পারমিশন দেয়। মা ধীর গলায় বলল, ছেলেটা যখন কাজকর্ম বেশি, তুই এখানে থাকলেও সমস্যা হতে পারে।
তাই আর কিছুদিন পরে এখানে এসে থেকে যাস। ইলেকশনটা শেষ হলে 1 মাসের জন্য এনে রাখবো তোকে। বাবা, তোমাকেও পড়ে দিয়েছেন উনি? ওকে ফাইন, থাকবো না এই বাসায়, ওই বাসায় থাকবো না। কথাগুলো বলেই গাল ফুলিয়ে চলে গেলাম ড্রয়িং রুমে। ডিনার করে সাদীপার খালামণির সাথে চলে এলাম বাসায়। ওনার আগে ধপধপ করে রুমে গিয়ে দরজা লক করে দিলাম। উদ্দেশ্য, আজকে ওনার রুমে ঢুকতে দিব না। শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম, প্লাজো পরে টি শার্ট পরে নিলাম। সাদীপ এনে দিয়েছে এগুলো, কারণ পিরিয়ড চলাকালে শাড়ি বা 3 পিস পরে আমি ঘুমোতে কমফোর্টেবল ফিল করি না। ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মোছা অবস্থায় রুমে আসতেই কেউ একজন আমাকে জোর করে কোলে তুলে নিল, আর আমি হাল্লা রে বলে চিৎকার দিলাম, কারণ আমি তো রুম লক করে দিয়েছি। এখানে ভূত ছাড়ার কে আসবে? আমি এখনও তাহলে মুখ চেপে ধরে আছি। ভূত দেখার কোনো ইচ্ছা আমার নেই। কোলে থাকা অবস্থায় আমি ছটপট করতে লাগলাম। উফ রে, চিল্লি কানের পর্দা ফাটিয়ে দিল। সাদীপের কথা শুনে আমি দ্রুত মুখ থেকে তাওয়াল সরিয়ে নিলাম। সাদীপ আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমার দিকে দুষ্টু নজরে তাকিয়ে রইলেন। এই, আপনি এখানে কেমনে এসেছেন? আর আপনার সাহস কত আমাকে কোলে নেন? এই, নামিয়ে দিন আমাকে, খারাপ লোক, আমাকে আমার বাবার বাসা থাকতে দেয়নি। সাদীপ আমার গালে ওনার নাক ঘষে বললেন, ওই বাসায় থাকলে আমি আমার বউকে আদর কেমনে করবো বলতো? আমার বউকে ছাড়া আমি কেমন করে থাকি? ওর গায়ের সাথে না লেগে ঘুমালে আমার যে ঘুম আসে না। ও আচ্ছা তাই? আপনি ওই বাসায় থাকলে কি পাপ হতো? অন্তত একদিন হলেও থাকতেন। নাও, সাদমান সাদিফ শ্বশুরবাড়িতে থাকে না। হ্যাঁ, সাতনাম সাদীপ নায়ক তো, তাই ফালতু একদম। আপনি নামিয়ে দিন আমাকে। সাদীপ আমাকে নামিয়ে না দিয়ে উল্টো আমার ঠোঁটে নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। আমি আবেশে ওনার পাঞ্জাবি খামচে ধরলাম। বেশ কিছুক্ষণ পর আমাকে বেডে শুয়ে দিলেন উনি। ফ্রেশ আসে বলে উনি পাঞ্জাবি খুলে ক্লথ হ্যাঙ্গারে রেখে দিলেন। আমি ওনার দিকে তাকিয়ে মুখ পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে নিলাম। স্বাধীন তার প্রিয়তমার কাণ্ড দেখে হেসে উঠল। ফ্রেশ হয়ে এসে দেখলো শেফা পুরো পাতলা কম্বলটি নিজেই নিয়ে নিল। সাদীপের জন্য রাখেনি কম্বল। সাদীপও কম কিসে, সে এক টানে এক পাশ থেকে কম্বল ছুটিয়ে নিল। আমি এত চেষ্টা করেও পারলাম না ওনার সাথে। এক পাশে ফিরে শুতেই আমার পেটে ওনার হাতের স্পর্শ পেলাম। আমার টি শার্ট নামিয়ে দেওয়ার চেষ্টা করতেই উনি আরও শক্ত করে আমার পেট চেপে ধরলেন। আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে গেলেন। আর আমি এক অস্বস্তিতে পড়লাম। ওনার হাত ছাড়ানোর চেষ্টাতে বিফল হয়ে আমি ওনার হাতের ওপর হাত রেখে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বিশাল এক ভোটের মাধ্যমে ইলেকশনের কাজ শেষ হলো। এই কয়দিন সাদীপ সকালে যেত আর আসতো রাত 11টার পরে, আর সন্ধ্যাবেলায় ইলেকশনের রেজাল্ট দেবে। সাদীপ এখনও অফিসে, আল্লাহ জানে কি হয়। আম্মু শুধু একটি দোয়া করছেন ওনার ছেলের জন্য জিতে যায়। আমি এইসব ইলেকশন রাজনীতি কিছুই বুঝি না, আর আমার কপালেই পড়লো একটা পলিটিশিয়ান। আমি আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি ওনার জন্য, যেটা ভালো হবে আল্লাহ সেটা করুক। সন্ধ্যা 6টার দিকে ফলাফল প্রকাশ হলো। বিপুল সংখ্যক ভোটে সাদীপ জিতে যায়। বাসায় সবার মুখে বিশ্বজয়ের হাসি। সাদীপ এখন বেশ উঁচু পদ পেল। বাসায় আসতেই সাদীপ আম্মু আর খালুকে সালাম করলো। খালু তার ছেলেকে নিয়ে বড্ড গর্বিত। আম্মু ওনাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলেন। ইতিহাপুর বিয়ে আর মাত্র 3 দিন বাকি। আগামীকাল হলুদের অনুষ্ঠান হবে, তাই সবাই এখন প্রচুর ব্যস্ত। আপু তো পার্লারে যায় প্রায়ই, আমাকেও যেতে বলে, কিন্তু আমার এত ফেসিয়াল ভালো লাগে না, তাই আমিও আর যাইনি। সারাদিন নানা ব্যস্ততার মাঝে এই দিনটিও কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখলাম চারপাশে পর্দা সরানো, তার মানে সাদীপ উঠে গিয়েছে। শোয়া উঠে বসতেই দেখলাম উনি আয়নার দিকে পিঠ দিয়ে আয়নাতে তাকিয়ে পিঠে কিছু লাগাচ্ছে। আমার পরনে ওনার টি শার্ট। আমি টি শার্ট ঠিক করে চুলে হাত খোপা করে নিলাম। বেডে বসে ওনাকে বললাম, কি হয়েছে পিঠে? আমার কথায় উনি হাতে অয়েনমেন্ট নিয়ে আমার কাছে এগিয়ে আসলেন। তোমার হাতে নক কাটবে আজকে। পিঠে খামচে তো চামড়া তুলে নিয়েছ। কাল রাতে তোমাকে আদর করার ফলাফল এইগুলো। অন্যান্য দিনের চেয়ে কাল বেশি হিংস্র ছিল তুমি। আমি ওনার হাত থেকে অয়েনমেন্ট নিয়ে ওনাকে বেডে বসার জন্য ইশারা করলাম। ওনার পিঠে অয়েনমেন্ট লাগানো অবস্থায় বলে উঠলাম, আপনি কম করেছেন নাকি? যেমন ফাজলামি করবেন তেমনি খামচে গিফট পাবেন। আপনারা তো রোমান্স আসে কেমন করে? কি করব বল? তোকে দেখলে যেমন কন্ট্রোল হয় না, আর এখন তো আরও সুন্দর লাগছে। আমার ভালোবাসার চিহ্ন দেখা যাচ্ছে তোর গলায়, বুকে। আরেকবার শুরু করবো রোম্যান্স? নো, আমার এনার্জি নেই আর। অনেক কাজ করতে হবে, দয়া করে আমাকে এইসব জড়াবেন না। ওকে, বাট শাওয়ার তো করতে পারি একসাথে। আপনি তো নিয়েছেন শাওয়ার, তাহলে আবার কি?
কিন্তু আমার কথা কে শোনে? উনি ওনার বক্তব্য দিয়ে আমাকে ধপ করে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে ছুটলেন। চারিদিকে অনেক মানুষের আনাগোনা, খুব সুন্দর করে সাজানো চারিপাশে। মেয়েরা সবাই বাসন্তী রঙের শাড়ি পরেছে, আর ইতি আপু বাসন্তী রঙের ডিজাইনিং লেহেঙ্গা। সবাইকে অনেক সুন্দর লাগছে। আমি বাসায় সেজেছি, কারণ পার্লারে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি বেশ ভালো সাজতে পারি নিজে নিজেই, তাই আর কোনো সমস্যা হয়নি। রেডি হয়ে নিচে নামলাম। সাদীপ এখনও ওয়াশরুমে। উনি যখন রুমে এসেছিলেন তখন আমি মেকআপ করে চুল বেঁধে নিয়েছিলাম, আর এখন ওয়াশরুমে যেতেই আমি দ্রুত শাড়ি পরে অর্নামেন্টস লাগিয়ে নিলাম। আম্মু রেডি হয়ে নিচে নামলেন। আমি তখন বসেছিলাম লিভিং রুমে। নানু, মামি, জুরু সবাই 2 দিন আগে চলে এসেছিল। কিছুক্ষণ পরেই সাদীপ আসলেন। ওনাকে বেশ লাগছে দেখতে। ওনার ফর্সা গায়ে মেরুন রঙের পাঞ্জাবি ফুটে উঠেছে। আমাকে দেখেই ঠোঁট চোখা করে চুমু দেখালেন। আমি চোখ রাঙাতেই হি হি করে হেসে উঠলেন উনি। সবাইকে উনি মাইক্রোতে উঠিয়ে দিলেন। আমি আর সাদীপ ওনার গাড়ি করেই যাব। ড্রাইভিং সিটে উনি বসলেন, আর তার পাশের সিটে আমি বসে পড়লাম। গাড়ি স্টার্ট করে উনি আমার এক হাতে ওনার হাতের মুঠোয় নিয়ে নিলেন। উনি আমার ডান হাতের তালুতে চুমু দিয়ে বললেন, এখন যতই সুন্দর লাগুক আমার কোনো টেনশন নেই। কেন, এখন কি আর ভালো লাগে না আমাকে? বাচ্চা মেয়ে বলে কি? আমি বলছি তোর নাকে স্বর্ণের নোজপিন, হাতে স্বর্ণের বালা বলে দেয় তুই বিবাহিত। তো কোনো মহিলা বা অন্য ছেলে তোর দিকে তাকিয়ে নিজের জন্য আফসোস করবে, কারণ তুই তো আমার বউ, কেউ ভুলেও তোর দিকে তাকাবে না। সেদিকে আমার টেনশন কমে গেছে। কিন্তু আপনার দিকে মেয়েরা তাকালে তখন আপনিও নোজপিন লাগিয়ে নিন, তাহলে আর মেয়েরা তাকাবে না আপনার দিকে। মজা নিচ্ছিস? না তো, আমার কি এত বড় স্পর্ধা আছে আমি আপনার সাথে মজা নিব? বলেই কিটকিটি হেসে উঠলাম। এভাবে হেসে পাগল করবে না এখন আমাকে। আমি গাড়িতে রোমান্স শুরু করে দিলে তখন সেটা তোর ভালো লাগবে না। ওনার এমন নরম কণ্ঠ শুনে আমার শরীর কেঁপে উঠল। কিছু না বলে চুপ করে বসে রইলাম, আর উনি আমার হাত ধরে রেখে ড্রাইভ করছেন। গাড়ি থেকে নামতেই ইজহারের মুখোমুখি হলাম। তাকে দেখার সাথেই তার হাতের ব্যান্ডেজটাও চোখে পড়ল। সাদীপ এসে আমার হাত ধরতেই আমি সাদীপের দিকে তাকালাম। উনি রাগীভাবে ইজহারের দিকে তাকিয়ে আছেন। আমি মনে মনে এই দোয়াই করছি, আজকে যেন আর না কোনো গন্ডগোল না হয়। সাদীপ ভাইয়ের হাত ধরে আমি এক প্রকার জোর করে ওনাকে হলের ভিতরে নিয়ে গেছি। উনি এক মানুষ, যখন তখন মারপিট করতে বসে থাকেন। কিন্তু একটা কথা ভাবছি, ইজিয়ার অমানুষের হাত কি হলো আল্লাহ জানে। আমি হলে গিয়ে সবার সাথে আলাপ করা শুরু করলাম। তাসফিয়া এসেছিল অনুষ্ঠানে, কিন্তু সে অল্প সময় থেকে চলে গেল। তাসফিয়ার থেকে আজকে জানতে পারলাম তাসিফ ইতালি চলে গিয়েছে। সে ওখানেই লেখাপড়া শেষ করবে। সবচেয়ে অবাক করার কথা হলো, তাসফিয়া আমাকে সরি বলেছে তাসিফের পক্ষ থেকে। ইতালি যাওয়ার আগে তাসিফ তার সব কর্মকাণ্ড তাসফিয়াকে বলেছিল। তাসিফ খুবই অনুতপ্ত ছিল তার ব্যবহারের কারণে। যাওয়ার আগে সে তাসফিয়াকে বলেছিল তাসফিয়া কখনোই শেফা আর সাদীপের মাঝখানে আসবে না। এইসব কথা শুনে মনটা অনেকটাই হালকা লাগলো আমার। দেরি করে হলেও তাসিফ নামের মানুষটিকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এটাই অনেক। তাসিফ অন্যান্য মেহমানদের দেখছেন, আর আমি সব কাজিন, ভাবি, আন্টি এদের সাথে আলাপ করছি। ঝুমু, ভাবি, মামি সব প্রচণ্ড ব্যস্ত। নানা মেহমানদের সাথে আলাপের মাঝে ইজহারের মায়ের মুখোমুখি হলাম। ওই ঘটনার পর ওনাকে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমি। তাও সৌজন্যতা বজায় রেখে আমি আন্টিকে বললাম, হনহন করে চলে গেলেন, আর আমি অবাক চোখে তাকিয়ে দেখে আছি। সাদীপ তো এমনি মারেনি ওনার ছেলেকে। ওনার ছেলে কি পরিমাণ জঘন্য সেটা কি ওনার অজানা? এইসব মহিলা নিজের খারাপ ছেলের কদর করবে, ছেলের দোষ ডাকতে অভিজ্ঞ এরা। এইসব কথা মনে মনে ভেবে আমি বাকি কাজ করছিলাম, মানে মেহমানদারি করছিলাম। অমনি ঝুমু এসে আমার সামনে হাজির হলো। এই ভাবি, ইজহারের মা কি বলছিল রে? কিছু না, ওনার সাথে দেখা হলো তাই সৌজন্যতার খাতিরে সালাম দিলাম। কিন্তু মহিলার তেজ দেখে কে? উনি বললেন আমার জামাই নাকি ওনাদের ভালো থাকতে দিচ্ছে না। এটা কোনো কথা হলো? আরে ভাবি, তুই তো জানিসই না ভোটের দিন কি হলো। কি হলো? কেউ কিছু বললেই তো জানবো। ঝুমু আমার কাঁধে হাত রেখে বলল, ভোটের দিন সাদিফ ভাইয়ের অফিসে ওর অনেক সমর্থক গিয়েছিল। ওইখানে ইজহার বানরটাও ছিল জানিস। আমার ভাই তো ওকে দেখে প্রচুর রাগ করলো, তাও মানবতার খাতিরে কিছু বলেনি ইজহারকে। কিন্তু যাওয়ার বেলায় হ্যান্ডশেক করার সময় ইজহার ভাইয়াকে বলল সে নাকি এক রাতের জন্য হলেও তোকে ব্যবহার করবে। কি পরিমাণ সাহস তুই ভেবে দেখ। এই কথা শোনার পর ভাইয়া ওকে ছেড়ে দেবে ভেবেছিস?
ভাই ওর হাতটা টেবিলে রেখে কাচের গ্লাস দিয়ে এমন জোরে মেরেছে, গ্লাস ভেঙে ওর হাতে ঢুকে গেল। এরপর আরো মারতে নিলে সবাই এসে ধরে ফেলে ভাইয়াকে। আমার মুখ পুরো হা হয়ে আছে। এই লোক কিছুই বলেনি আমাকে। এই তুই কেমন করে জানিস এগুলো? তোর ভাই আমাকে কিছুই বলেনি। এইসব কথা তোকে বলে কি হবে? আমাকে ইতিআপু বলেছে, আর ইতিআপু কথাগুলো শুনেছে রাদীপ ভাইয়ার থেকে। সেদিন ভাইয়া এমনভাবে ডোজ দিল ইজারকে, সে আর ভুলেও তোর দিকে হাত বাড়াবে না। আমি কিছু বলতে যাব এর আগেই রাফসান ভাইয়া এসে হাজির। ভাইয়া এসেই আমাকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরলো। ফুল, কি খবর তোর? এমনভাবে বলছো যেন অনেক জন্মের পর আমাকে দেখছো। তোর ভাই কি এই দুনিয়ায় থাকে? সে তো একটা এলিয়েন, না কোনো খবর নেয় না কোনো খবর দেয়। আমি হেসে বললাম, ও বুঝেছি, আপনারা ঝগড়া করতে এসেছেন এখানে। ওকে ওকে, আমি কাবাবে হাঁটি হব না। বাই গাইস। ওদের কথা বলার সুযোগ করে দিয়ে আমি অন্যদিকে চলে গেলাম। এই, তুমি আমার বোনের সামনে আমাকে এলিয়েন কেন বলছো? এলিয়েনকে এলিয়েন না বলে কি বলবো? হ্যাঁ, তুমি আস্ত একটা অমানুষ। চুপ একদম। বেশি কথা বললে কিন্তু মুখ এখানে লক করে দেব। টাচ করবে তো মরবে, খবরদার আমার কাছে আসবে না। এই পর্যন্ত কতবার চেয়েছি সাদিফের সাথে একা একা বলবো, কিন্তু না, একেবারও বলতে পারিনি কথা। একেবার স্টেজে উঠি, ছবি তুলি, সবার সাথে কথা বলি, মেহমানদের করি, কিন্তু আমার জামাইয়ের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। আমি আর জুড়ু দাঁড়িয়ে আছি, আমার কোলে আফরা। ভাবি ওনার মা আর ভাবির সাথে কথা বলছেন। আফরা কাঁদছিল, তাই ভাবির কাছে থেকে আমি বাবুকে কোলে নিয়ে নিলাম। জুরাইন আমার সাথে নানা কথা বলছে। হঠাৎ আমার কোমরে কারো স্পর্শ পেয়ে আমি ভয়ে পিছনে তাকালাম। পিছে তাকিয়ে দেখি আমার গুণধর জামাই তার 32টা দাঁত দেখিয়ে হাসছে। এভাবে কেউ খোঁচা দেয়? আমি প্রচণ্ড ভয় পেয়েছি। উনি আমার কোল থেকে বাবুকে নিয়ে নিলেন। বাবুকে একেবারে বুকের সাথে মিশিয়ে আমাকে বললেন, আমি ছাড়া আমার বুকে স্পর্শ করার সাহস কার আছে? যেমন বিশ্বাস করবে তাকে আমি মেরে তক্তা বানিয়ে ফেলবো। হ্যাঁ, যেমনটা করেছেন ইজাহারকে। আমার কথা শুনে উনি ভ্রুকুচকে আমাকে বললেন, তুমি কিভাবে জানলে এই কথা? আপনি কি ভেবেছেন আপনি আমাকে না বললে আমি কিছুই জানবো না? হ্যাঁ, আপনি চলেন পাতায় পাতায় আর আমি চলি ডালে ডালে। হ্যাঁ, গুড। একটু তো নিজের মনের মধ্যে সাহসিকতা আনো। বেশ ভাব নিয়ে বললাম, আমি এমনিতেই অনেক সাহসী। মনে আছে আমি আর ঝুমু মিলে কি ধোলাই না দিয়েছিলাম ওই একটা লোককে? বেশ মহাকারবারে তুমি। এসব দিন আর কখনো আসবে না, কারণ এখন থেকে সাদি তোমার সাথে আচ্ছা মতো চিপকে থাকবে। ওনার কথায় আমি হেসে উঠলাম। এই লোকটা বড্ড পাগল। সাদীপ জুরায়নকে মোবাইল ধরিয়ে দিয়ে বললেন, ব্রো, তোর আপুর আর আমার কিছু ছবি তুলে প্লিজ। এত ফটোগ্রাফার থাকতে মোবাইলে কেন ছবি তুলবেন? এগুলো আমার ফোনে থাকবে ছবি, আর ফটোগ্রাফারের ছবিগুলো নিতে অনেক দেরি হবে। কিন্তু আমার এখন লাগবে আমার বউর সাথে ছবি। অনেকগুলো ছবি তুললাম আমরা একসাথে। জুরায়নও অনেক ছবি তুললো আমাদের সাথে। অনেক নাচানাচি, অনেক এনজয় করার মাধ্যমে হলুদের অনুষ্ঠান শেষ হলো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, পা ফিল করতে পারছি না আমি। এত বড় হিল পরার ফলাফল এটা। কি হলো, টায়ার্ড লাগছে? হ্যাঁ, টায়ার্ড লাগছে অনেক। পা অনুভব করতে পারছি না, হিল পড়েছি তো তাই। আমার কথা শোনা মাত্রই সাদীপ আমাকে কোলে তুলে নিল। আমি হাঁ করে তাকিয়ে আছি ওনার দিকে। যদিও এখন ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ নেই হলে, তারপরেও একটা লজ্জা কাজ করছে। আরে নামিয়ে দিন প্লিজ, এভাবে কেউ করে নাকি? আল্লাহ, বাবা, খালু, রাদীপ ভাই, আমার ভাইরা সবাই আছে, কি ভাববে বলুন তো? আমার কথায় পাত্তা না দিয়ে উনি দ্রুত হেঁটে আমাকে গাড়িতে বসিয়ে দিলেন। যতক্ষণ ওনার কোলে ছিলাম ততক্ষণ ঝুমু, রাফসান ভাইয়া আর রাদীপ ভাইয়া হাতে তালি দিয়ে সাদীপকে অ্যাপ্রিসিয়েট করছিল। ছি ছি, কি পরিমাণ লজ্জা লেগেছে বলার বাহিরে। এই, আপনি কি পাগল? এভাবে কেউ কোলে নেয়? একদম অসভ্য আপনি। ভালো লাগে না আপনার এসব কাণ্ড। নীলজ্জ টাইটেলটা খুব ভালো করেই যায় আপনার সাথে। সাদীপ আমার সিট বেল্ট লাগিয়ে দিয়ে বললেন, কিস তো আর দিইনি সবার সামনে। কিস দিলে তো লজ্জা পাওয়াটা যায় ছিল। আমার বউয়ের পায়ে ব্যথা করছে, আর আমি তাকে সেই পা দিয়ে হাঁটতে দিব? জীবনেও না। আমার বাবুকে এত কষ্ট আমি দিতে চাই না। ওনার এমন কথা শুনে আমার মন একদম খারাপ হয়ে গেল। আসলে কি আমি এত ভালোবাসার যোগ্য? উনি আমাকে এত ভালোবাসেন কেন? আচ্ছা, আমি কি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? আপনি আমাকে কেন এত ভালোবাসেন? উনি আমার গালে হাত ধরে বললেন, ভালোবাসতে কোনো কারণ লাগে না, আর যারা কারণ দিয়ে ভালোবাসে তারা ভালোবাসে না। অ্যান্ড তুই আরও বেশি ভালোবাসা ডিজার্ভ করিস। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোকে ভালোবাসার চাদরে মুড়ে নিতে।
আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সব বাঙালি ছেলেরাই তাদের বউকে বেশি বেশি ভালোবাসে, বুঝেছিস? ওনার কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম।